হ্যালো আমার প্রিয় ছাত্ররা, আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে অঙ্ক করতে। তো আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসে পড়েছো। তো আজকে আমরা যেই চ্যাপ্টারটা আলোচনা করতে চলেছি সেটা হলো গোলকের চ্যাপ্টার। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 183 আর কোষে দেখি হলো 12। তো আজকে আমরা গোলকের চ্যাপ্টারে যেই অঙ্কগুলো আলোচনা করব সেটা হলো 1 থেকে 5 দাগের অবধি। আর যেটা আলোচনা করব সেটা হলো গোলক কি, গোলকের আয়তনের সূত্র কি, গোলকের ক্ষেত্রফলের সূত্র কি। ঠিক আছে, তারপরে গোলক সম্পর্কে যে ধারণাটা, গোলকের কোন জায়গাটাকে আমরা ক্ষেত্রফল বলি, কোন জায়গাটাকে আমরা আয়তন বলি, কোন জায়গাটাকে আমরা বক্রতলের ক্ষেত্রফল বলি, কোন জায়গাটাকে পার্শ্বতলের ক্ষেত্রফল বলি, কোনটাকে আমরা সমগ্রতলের ক্ষেত্র বলি। আজকে আমরা সেই সমস্ত জিনিস আলোচনা করব আর সাথে 1 থেকে 5 দাগের অবধি অঙ্কগুলো করব। তাহলে চলো আমরা বেশি কথা না বলে শুরু করি অঙ্কগুলো। তাহলে চলো আগে আমরা অঙ্কগুলো করার আগে গোলক সম্পর্কে একটু ছোট্ট ধারণা নিয়ে নেই যে গোলক জিনিসটা কি। ঠিক আছে, গোলক হলো যে জিনিসটা গোলাকার থাকবে। ঠিক আছে, যেমন ক্রিকেট বল হতে পারে, ফুটবল হতে পারে, তারপরে গোল তরমুজ হতে পারে, তারপরে গোল বাটি হতে পারে। ঠিক আছে, তো বাটিটার উদাহরণ আমি পরে দিচ্ছি। বাটিটা হলো একটা অর্ধগোলক। ঠিক আছে, তো প্রথমে আজকে যেটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো গোলকটা। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা আলোচনা করব অর্ধগোলক জিনিসটা কি। ঠিক আছে, তো আজকে শুধু আমরা গোলকটাই বলি, না হলে কি হবে সবকিছু গুলিয়ে যাবে। ঠিক আছে, তোমরা কিন্তু বুঝবে ভালো করে। ঠিক আছে, তাহলে চলো আমরা বোর্ডে যাই। ঠিক আছে, দেখো গোলকের উদাহরণ কি কি হতে পারে। গোলক মনে করো বল হতে পারে, ফুটবল হতে পারে। ঠিক আছে, তারপরে আরো অনেক কিছু, মানে যেই সমস্ত জিনিস গোল হবে সেগুলোই হলো আমাদের গোলক। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা ডিটেলসে বুঝি। ঠিক আছে, তো মনে করো যে একটা তরমুজ আছে, তরমুজটার আকার কি গোল। ঠিক আছে, তো এটা হলো আমার একটা গোলাকার তরমুজ। এবার তোমরা বলো তরমুজের যে ভেতরের অংশটা, ভেতরের অংশটা কি থাকে? ভেতরের অংশটা লাল থাকে। তো আমি চলো এটাকে লাল করে দিলাম, এটা হলো তরমুজের ভেতরের অংশটা। ঠিক আছে, তো তোমরা বুঝবে কিন্তু ভালো করে, তরমুজের এটা ভেতরের অংশটা লাল থাকে। তাহলে এইবার তোমরা বলো যে তরমুজের এই যে ভেতরের অংশটা, এই ভেতরের লাল অংশটাকে, এই লাল অংশটাকে আমরা কি বলবো? লাল অংশটা হলো আমাদের কি? আয়তন। ঠিক আছে, আয়তন, এটা আমাদের কি আয়তন। অনেকে বলবে যে স্যার তরমুজ তো গোল হয় না, অনেক রকমের হয়। তো আমি ধরেই নিলাম যে একটা গোলাকার তরমুজ। ঠিক আছে, তো এই যে ভেতরের অংশটা, ভেতরের লাল অংশটা, এটাকে আমরা কি বলবো? এটা হলো আমাদের আয়তন। আর এই যে বাইরের যে সবুজ অংশটা, এই যে সবুজ অংশটা, সেটা আমাদের কি? সেটা হলো আমাদের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতল। সমগ্রতল। ঠিক আছে, তো বাইরেরটা কি আমার বক্রতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। এবার কেন বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের? এবার তোমরা একটা তরমুজের উপরে দাগ দেবে, দেখবে এরকম যদি দাগ দাও তাহলে দেখবে সবসময় এটা বাঁকাই হবে, এটা কিন্তু সোজা হবে না। তাই আমরা কি তরমুজের উপরে যদি দাগ দিই তাহলে এটা বক্রতল বা ক্ষেত্রফল হবে। সেম তোমরা যদি বলের উপরেও দাগ দাও, এটা যদি একটা ক্রিকেট বল হয়, তোমরা কিন্তু দাগ দেবে, দেখবে সেই দাগটা কিন্তু সোজা হবে না। সোজা কখন হবে? তুমি যদি একটা সমতল জায়গার উপরে দাগ দাও, মানে আয়তক্ষেত্র, এটা একটা সমতল জায়গা, তো এখানে যদি দাগ দাও তাহলে একটা সমান হবে। তাহলে এটা, ঠিক আছে, এটা তাই এটা বক্রতল বা সমগ্রতল হবে। কারণ কি? এর তল কয়টা? তল এই যে এর তল, তল কোনটা? এই যে সবুজ অংশটা, এই সবুজ অংশটাই তো তরমুজের তল। তাহলে এই যে গোলক, মানে গোলকের এই সবুজ অংশটা তরমুজের, এটাই আমার তল। তাহলে তল কয়টা? তল হলো এর একটা। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তাহলে তাহলে এখান থেকে তোমরা কি বুঝতে পারলে? আমি যদি একটা গোল তরমুজ নেই, তরমুজের ভেতরের যে লাল অংশটা থাকে সেটা হলো আমার আয়তন, আর যে তরমুজের বাইরের যে সবুজ অংশটা থাকে, মানে এই অংশটা, সেটা আমাদের কি? ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, বা আমরা সেটাকে সমগ্রতলের ক্ষেত্রফল বলি। ঠিক আছে, এবার তোমরা আরেকটা উদাহরণ দেখো। মনে করো একটা ফুটবল। ঠিক আছে, ফুটবল, ফুটবলের ভেতরের অংশটাকে আমরা কি বলবো? ভেতরের অংশটা হলো আমাদের আয়তন। ঠিক আছে, আর বাইরের অংশটা হলো আমাদের কি? এটা হলো বাইরের অংশটা, বাইরের অংশটা হলো আমাদের কি? ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে এতটুকু বোঝা গেল যে গোলকের ভেতরের অংশটা হলো আমাদের আয়তন আর বাইরের অংশটা হলো ক্ষেত্রফল। আর গোলকের তল কয়টা থাকে? তল হলো একটাই তল থাকে। কারণ কি? এর একটাই তল, এটাকে আমরা কি তল বলি? পার্শ্বতল, বক্রতল বা সমগ্রতল বলবো। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এবার আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি যে নিরেট গোলক জিনিসটা কি। নিরেট, নিরেট কথা তার অর্থ হলো, এই যে মনে করো এটা একটা গোলক, মনে করো ফুটবল, এটা হলো কি? ফুটবল, ফুটবল। ঠিক আছে, ফুটবলের ভেতরের অংশটা দেখবে তোমরা সবসময় কি থাকে? ফাঁপা থাকে। ঠিক আছে, তাহলে যদি ফাঁপা থাকে সেটাকে আমরা কি নিরেট বলতে পারবো? বলতে পারবো না। নিরেট কথাটার অর্থ হলো যার ভেতরে পুরোটা লোহা দিয়ে থাকবে। মনে করো নিরেট বল বলতে, এটা যদি নিরেট হয় তাহলে এবার এর ভেতরে পুরোটাতেই মনে করো এরকম লোহা আছে, তাহলে আমি কি বলতে পারবো? এটা নিরেট গোলাকার বল। ঠিক আছে, এটা পুরোটাতেই লোহা আছে, তাহলে এটা আমার হলো কি? নিরেট গোলাকার বল। ঠিক আছে, আর ফাঁপা যখন থাকবে সেটা আমার নিরেট হবে না। লাইক তোমাদের ফুটবল, ফুটবল কিন্তু আমাদের নিরেট হবে না। তোমরা স্কুলে
তোমরা সবাই স্কুলে যাও, স্কুলে যে স্পোর্টস হয়, স্পোর্টসে একটা ওই শর্টপুট বল দেখেছো, যেটাকে কানের সামন থেকে ছুঁড়ে এরকম করে ছুঁড়ে মারে, সেই যে বলটা আছে সেটা দেখবে লোহার 5 কেজি 7 কেজি 10 কেজি ওজনের বলটা হয়। বলটা তোমরা হাত দিলে বুঝতে পারবে যে বলের ভেতরটাতে পুরাটাতেই লোহা থাকে, সেটা হলো আমাদের নিরেট বল। আর ফাঁপা বল হলো কি, লাইক ফুটবল, ফুটবল হলো ভেতরটা আমাদের পুরোটাই ফাঁকা থাকে, ঠিক আছে, সেটা আমাদের ফাঁপা বল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে, ঠিক আছে, যে নিরেট কোনটা, ফাঁপা কোনটা, গোলকের আয়তন আমরা কোন জায়গাটাকে বলবো, ভিতরের অংশটাকে আমরা আয়তন বলবো, আর ক্ষেত্রফল কি, বাইরের অংশটাকে আমরা ক্ষেত্রফল বলবো। যদি আমরা তরমুজকে ধরি, তরমুজের যে ভেতরের অংশটা, লাল অংশটা, সেই লাল অংশটা কি হলো আমাদের আয়তন, আর যে বাইরের সবুজ অংশটা আছে সেই অংশটা হলো আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে। আর তল আমাদের কয়টা, একটাই, তাহলে এতটুকুই হলো গোলক। আশা করি তোমরা গোলক সম্পর্কে বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা গোলকের সূত্রগুলো লিখে পারি, যে সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলোকে খুব সহজেই করব, ঠিক আছে। তোমরা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা দেখো সূত্রগুলো, ঠিক আছে। এখানে আমি লিখছি যে গোলকের গোলকের আয়তন, ঠিক আছে। তাহলে তোমরাও লেখো গোলকের আয়তনের সূত্রটা। তাহলে গোলকের আয়তনের সূত্র কি হবে, 4/3 পাই আর কিউ, ঠিক আছে। এবার আর কোনটা, আর হচ্ছে আমাদের এই যে মনে করো এটা যদি গোলক হয়, এটা যদি গোলক হয়, গোলকের এই অংশটা, এই অংশটাকে আমরা কি বলি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমরা সবসময় কি দিয়ে চিহ্নিত করি, আর, এটা আমাদের কি ব্যাসার্ধ, তাহলে আরটা হলো ব্যাসার্ধ। আর পাই মানে তো তোমরা জানোই, পাই এর মান কত, পাই সমান সমান 22/7, ঠিক আছে, এতটুকু বুঝতে পারলে। এবার যদি ব্যাস বলে, যদি বলে কি একটা বলের ব্যাস, ব্যাস মানে কি, ব্যাস হলো পুরোটা, ঠিক আছে। তাহলে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। তাহলে যদি এখান থেকে আমাকে ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে আমি কি করব, এটা যদি আমার ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, তার অর্ধেক হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এগুলো আমরা অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখবো, ঠিক আছে। তো তোমরা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে। তো তোমরা এই গোলকের প্রথমে আয়তনের সূত্রটা লিখে ফেলো, ঠিক আছে। এইবার আমরা কিসের সূত্র লিখবো, যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে তোমরা এখানে লেখো যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি হবে, 4πr², ঠিক আছে। এটা হলো আমার সূত্র 4πr²। এটা হলো আমার গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটা হলো আমার গোলকের আয়তনের ক্ষেত্রফল। এই দুটো সূত্র তোমরা লিখে নাও, ঠিক আছে, লিখে বক্স করে রাখো। এই দুটো সূত্র কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে, কারণ এই দুটো সূত্র দিয়েই আমাদের কিন্তু গোলকের অঙ্কগুলোকে করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। আচ্ছা, এই দুটো জিনিস তো তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। আমি তোমাদের আর একটা জিনিস বলে দেই, যে প্রশ্নের মধ্যে তোমরা প্রশ্ন দেখলেই বলতে পারবে যে কখন আমরা ক্ষেত্রফল বার করব, কখন আমরা গোলকের আয়তন বের করব। তাহলে চলো কি করে বুঝবো, তোমরা যখন দেখবে প্রশ্নের মধ্যে তোমরা যখন দেখবে যে প্রশ্নের মধ্যে, ঠিক আছে, যখন তোমরা দেখবে, কি দেখবে, যখন দেখবে বর্গ লেখা থাকবে, বর্গ, বর্গ কথাটা থাকবে, তখন আমরা কি বের করব, ক্ষেত্রফল বের করব, ঠিক আছে। আর যখন ঘন লেখা থাকবে, ঘন, তখন আমরা কি বের করব, আয়তন বের করব, আয়তন বের করব। তো এই জায়গাটা কিন্তু তোমরা মনে রাখবে, প্রশ্নের মধ্যে যখনই দেখবে বর্গ কথাটা আছে তখনই বুঝবে যে সেটা ক্ষেত্রফলের কথা বলেছে, আর যখনই দেখবে ঘনর কথা বলেছে তখনই আমরা কি করব, আয়তনের কথা বুঝবো, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারলে, এটা তোমরা তুলে নাও ভালো করে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা প্রথমের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে এবার তোমরা একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে দেখো অঙ্কটাকে আমরা একবারে ছবি এঁকে বুঝে নেই যে অঙ্কটা আমাদের কি বের করতে বলেছে, ঠিক আছে। তো ছবি আঁকার পেছনে কারণটাই হলো এটা, যে তোমরা অঙ্কটাকে তাহলে খুব সহজে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তোমরা আমার সাথে আঁকবে কিন্তু ছবিগুলো অবশ্যই, ঠিক আছে। এখানে দাও তোমরা 1 নাম্বার দিয়ে দাও এখানে, ঠিক আছে। দেখো এখানে আমি একটা গোলক আঁকছি, ঠিক আছে। এবার দেখো গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ আমরা কোন জায়গাটাকে বলবো, ব্যাসার্ধ আমরা অর্ধেক, মানে বৃত্তের এখান থেকে শুরু করে এটা আমার কি, এইটুকু জায়গাটা হলো আমাদের ব্যাসার্ধ। ব্যাসার্ধটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, আর, ঠিক আছে। আর কি বলেছে আমাদের কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি, এই পুরো এই জায়গাটাকে আমরা কি বলি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদের এই জায়গাটাকে বের করতে হবে যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলটা কত। তো আমাদের এখানে আর সমান সমান কত দেওয়া আছে, 10.5 সেমি, ঠিক আছে। এতটুকু বুঝতে পারলে। তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি ঝটপট। এখানে আমরা কি লিখবো তাহলে, যে গোলকের, তোমরাও লেখো যে গোলকের ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো, ব্র্যাকেটের ভিতরে আর লিখবো, আর সমান সমান কত লিখবো, 10.5 সেমি,
এটা আমাদের বইয়ে দেওয়া আছে, ঠিক আছে। এইবার আমাদের কি বের করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা এখানে লিখি যে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি, এই যে আমি এখানে লিখে রেখেছি দেখো, ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের কিন্তু শুধু সমগ্র তলের ক্ষেত্রফলই হবে, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফলই হবে, গোলকের কিন্তু পার্শ্বতলের ক্ষেত্রফল হবে না। কারণ কি, গোলকের এখানে তল কয়টা, তল কিন্তু একটাই, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কখন ব্যবহার করব, অর্ধগোলকের যখন আমরা অঙ্কগুলো করব তখন আমরা পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে ব্যবহার করবো, ঠিক আছে। তো এটার কিন্তু একটাই তল, আর সেটা হলো সমগ্র তল, ঠিক আছে। তাহলে সমগ্র তলের সূত্রটা কি, 4πr²। তাহলে আমরা এখানে লিখে ফেলি যে 4πr², ঠিক আছে। দেখো তোমরা এখানে, এইবার আমি কি করব, এই যে মানগুলো আছে বসিয়ে দেবো, 4 যা আছে তাই লিখবো, পাই মানে কি তোমরা জানো 22/7, ইন্টু আর মানে কত, এই যে এখানে বইয়ে দেওয়া আছে এটা 10.5, তোমরা এখানে লিখে ফেলো। স্কোয়ারের জন্য আমরা এখানে স্কোয়ার দিচ্ছি, ঠিক আছে। এইবার আমি কি করবো, পরের লাইনে 4 যা আছে তাই রাখি, 22/7 যা আছে তাই রাখি, এখানে দেখো স্কোয়ার আছে না, এই স্কোয়ারের জন্য আমরা 10.5টাকে দুইবার লিখবো, 10.5 ইন্টু 10.5, ঠিক আছে। এইবার যদি আমি পয়েন্টটাকে তুলে দিই তাহলে কি হবে, এই পয়েন্টটাকে তুলে দিলে নিচে কি হবে, একটা 10 হবে, এই পয়েন্টের জন্য একটা 1 আর এটার জন্য একটা 0, আর এই পয়েন্টটাকে যদি তুলে দিই তাহলে কি হবে, নিচে একটা 1 আর একটা 0। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার আমরা কি করবো, এটাকে কাটাকাটি করব। তার আগে এটাকে আরেকবার আমি সুন্দর করে তুলে নিই, ঠিক আছে, তাহলে কাটাকাটিটা তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কত আছে 105/10, এখানে কত আছে 105/10, ঠিক আছে। এবার তোমরা দেখো কি দিয়ে কাটাকাটি যায়, দেখো আমি এটাকে 5 দিয়ে কাটি প্রথমে, 5 দোকানে 10, 5 দোকানে 10 আর 1, ঠিক আছে। এবার আমি এটাকে 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7, 3 7টা 21, এখানে দেখো 2 আছে না 2, এই 2টাকে কাটি, 2 অক্ষে 2, 2 দোকানে 4, ঠিক আছে। আরো কাটাকাটি যায়, দেখো এটাকে আমি যদি 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 দোকানে 10, একে 1, 21 হবে এটা। এইবার তোমরা এখানে দেখো, এই 2 অক্ষে 2 এটা হবে 1, এই 2 অক্ষে 2, এই 2 আর 2 কাটাকাটি করে দিলাম। এইবার তোমরা এখানে দেখো কি কি পড়ে আছে, 22, 3 আর 21, তাহলে কত হবে 22 ইন্টু 3 ইন্টু 21, ঠিক আছে। এইবার আমরা এটাকে গুণ করবো, গুণ করে যা আসবে সেটাই আমাদের উত্তর। তাহলে চলো দেখো, আমরা 22কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে হবে 66, ঠিক আছে। আর এটাকে যদি আমি 21 দিয়ে গুণ করি তাহলে কত হবে দেখি, 6 অক্ষে 6, 6 অক্ষে 6, আর এটা কত হবে 6 দোকানে 12, 2 হাতে কত থাকে 1, 6 দোকানে 12, একে 13, এটাকে কেটে দিলাম, এটা কত হবে 6, 8, 3, 1, তাহলে এটা কত হবে 1386, ঠিক আছে। এটা আমাদের উত্তর। আর এককটা, ক্ষেত্রফলের একক সবসময় আমাদের কি হবে, বর্গ হবে, বর্গ সেমি, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা কিন্তু উত্তরটা অবশ্যই লিখবে যে গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হলো 1386 বর্গ সেমি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। তাহলে চলো এবার আমরা 2 এর অঙ্কটা দেখি কি বলছে। দেখো বলেছে, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে চলো অঙ্কটাকে একবার আমরা বুঝে নেই ছোট্ট করে, ঠিক আছে। তো বলেছে একটি চামড়ার বল, মনে করো এটা হলো আমাদের একটা চামড়ার বল, ঠিক আছে। এইবার বলেছে প্রতি বর্গ সেমিতে 17.50 টাকা লেগেছে, ঠিক আছে। আর পুরো বলটা বানাতে খরচা হয়েছে হচ্ছে 431 টাকা 20 পয়সা। এটা হলো টোটাল বলটা বানাতে আমাদের খরচা হয়েছে, ঠিক আছে। এবার তোমরা দেখো প্রশ্নটা, যে চামড়ার এই বলটা বানাতে প্রতি বর্গ মিটারে কত টাকা খরচা হয়েছে, 17 টাকা 50 পয়সা। এবার তোমরা প্রশ্নের মধ্যে দেখো বর্গ কথাটা উল্লেখ করা আছে। আমি কি বলেছিলাম, যখন কোনো প্রশ্নের মধ্যে বর্গ কথাটা উল্লেখ করা থাকবে তখন আমরা কি মনে করবো, যে সেটা তার ক্ষেত্রফল, ঠিক আছে। এইবার বলছে প্রতি বর্গ মিটারে, মনে করো এখান থেকে এটা 1 বর্গ মিটার, এইটুকু বানাতে তার খরচা হয়েছে কত, 17 টাকা 50 পয়সা। তো এইটুকু বানাতে যদি 17 টাকা 50 পয়সা খরচা হয়, তাহলে এই পুরো বলটা বানাতে তার কত টাকা খরচা হয়েছে সেটা বলে দিয়েছে। কত টাকা খরচা হয়েছে, এই যে এটা 431.20, মানে এই টাকাটা তার পুরো টাকাটা খরচা হয়েছে। এইবার দেখো, তাহলে আমার এই যে এইটুকু বানাতে যদি আমার 17 টাকা 50 পয়সা খরচা হয়, তাহলে এই পুরোটা বানাতে আমার খরচা কত হয়েছে, 31 টাকা 20 পয়সা। এইবার কি এই পুরোটা, এই যে এই পুরোটা আমার কি সমগ্র তলের ক্ষেত্রফল না? তাহলে কি এই গোলকের যে আমরা বাইরের অংশটা করছি, এই পুরোটা আমার কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি আমার, 4πr², ঠিক আছে। তাহলে 1 বর্গ মিটারে যদি 17 টাকা 50 পয়সা লাগে,
তাহলে 4πr² মানে পুরোটা বানাতে আমাদের কত টাকা লাগবে? 17.50 ইন্টু 4πr², এই পুরো টাকাটা আমাদের খরচা হয়েছে। ঠিক আছে, এইবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? যে বলটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাস কোনটা? ব্যাস হলো আমাদের পুরোটা, এই যে এই পুরোটা হলো আমার ব্যাস। ঠিক আছে, তার অর্ধেক প্রথমে আমরা তাহলে ব্যাসার্ধটা বের করে নেবো। তাহলে ব্যাসার্ধটাকে আমরা আর ধরবো, আর ধরে আগে ব্যাসার্ধটাকে বের করে নেবো, তারপরে আমরা এটাকে ব্যাস করে নেবো, 2 দিয়ে গুণ করে নেবো। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু জায়গা বুঝতে পারলে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটাকে করি, তাহলে আরো তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বোর্ডে অঙ্কটাকে করে ফেলি। এখানে তোমরা 2 নাম্বার দেবে। ঠিক আছে, লেখো যে মনে করি বলটির ব্যাসার্ধ হলো আর, এককটা আছে সেমি। ঠিক আছে, এইবার কি ব্যাসার্ধটাকে আর ধরলাম, তাহলে ব্যাস কি হবে? 2r। ঠিক আছে, এইবার আমরা কি বের করব? এই বলটার সমগ্রতলের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে লিখি যে বলটির সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এই যে এটা 4πr²। তোমাদের এটা করতে করতে মুখস্থ হয়ে যাবে, 4πr²। ঠিক আছে, আমার সাথে তোমরা লিখে ফেলো। ঠিক আছে, ক্ষেত্রফলের একক কি? বর্গ সেমি। তোমরা কিন্তু এককগুলো লিখতে একদম ভুলবে না। এবার তোমরা প্রশ্নটা একবার দেখবে। প্রশ্নটাতে বলেছে যে প্রতি বর্গমিটার বল বানাতে খরচা হয় 17 টাকা 50 পয়সা। তাহলে প্রতি বর্গমিটার মানে কি? 1 বর্গমিটার। তাহলে 1 বর্গমিটার বানাতে যদি 17.50 পয়সা খরচা হয়, তাহলে পুরো বলটা মানে পুরোটা, এই পুরো বলটা বানাতে কত টাকা খরচা হয়েছে? 4πr² ইন্টু 17.50। তাহলে এটাকে আমরা লিখি যে 1 বর্গ সেমি বল বানাতে খরচ হয়েছে 17.50 টাকা। তাহলে 17.50 টাকা যদি হয়, তাহলে এই যে পুরো বলটা মানে কি? এই যে ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি? πr² বর্গ সেমি বল বানাতে খরচ পড়েছে কত হবে? এটা 17.50 ইন্টু 4πr²। এটা তাহলে কি হবে? টাকা। আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার আমরা কি লিখবো? এখানে লিখবো প্রশ্নানুসারে। তোমরাও লিখে ফেলো প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে। এইবার তোমরা বইয়ে দেখো, প্রশ্নে বলেছে পুরো বলটা বানাতে খরচ হয়েছে কত? 431 টাকা 20 পয়সা। তাহলে পুরো বলটা বানাতে খরচা যখন হয়েছে 431 টাকা 20 পয়সা, তাহলে আমি এখানে লিখে দিই 431.20। তাহলে প্রশ্নানুসারে মানে কি? আমার ডান পাশে যদি আমার বলটা বানাতে খরচ হয়েছে, বইয়ে যেটা বলে দিয়েছে 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে, তাহলে আমার কি বাঁ পাশেও সেম 431 টাকা 20 পয়সা খরচ করতে হবে। তাহলে এটা সমান সমান কি? এই যে এই জায়গাটা। তাহলে দেখো এটা মানে কি? এই 17 টাকা 50 পয়সা ইন্টু 4πr², এটা মানে কি? এই যে পুরো বলটা বানাতে আমার খরচা কত হয়েছে? এই টাকাটাই খরচা হয়েছে। তাহলে এই পাশে আমরা এটা লিখবো। তাহলে লিখি যে 17.50 ইন্টু 4πr²। তাহলে এইবার আমরা কি করব? এখান থেকে এই আর এর মানটাকে বের করব। তাহলে চলো ফার্স্টে আমরা মানগুলোকে বসিয়ে নিই। এখানে লিখি 17.50 ইন্টু 4 ইন্টু পাই কত? 22/7। 22/7 লিখে দিই, r² যা আছে তাই লিখছি। ঠিক আছে, এবার এই পাশে কি লিখবো? 431 ইন্টু 20। ঠিক আছে, আশা করি এতটুকু বোঝা গেল। এইবার আমাদের কি এই আর এর মানটা বের করতে হবে। তাহলে আরটাকে আমি শুধু বাঁ পাশে রাখবো, আর বাকি যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে আমি সমান সমান এই পাশে নিয়ে যাবো। ঠিক আছে, তো তোমরা ভালো করে দেখো কিন্তু। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু তোমরা ভুল করবে না। দেখো r² এখানে যা আছে আমি তাই লিখে দিলাম, সমান সমান যা আছে তাই লিখলাম, 431.20 যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এইবার ইন্টু দিলাম। তোমরা এইবার দেখো এই 17.50টাকে আমি সমান সমানের এই পাশে নিয়ে যাব, তাহলে এটা কি হবে? এটা কি হবে? উল্টে যাবে। তাহলে এটা হবে 1/17.50। ঠিক আছে, এইবার দেখো এই যে 4, এই 4টাকেও আমি নিয়ে যাবো। 4টা নিয়ে গেলে কি এটা উল্টে যাবে। তাহলে কি হবে? 1/4। কারণ কি 4 এর নিচেও 1 আছে, এটার নিচেও 1 আছে। ঠিক আছে, এইবার কি নিয়ে যাবো? এই 22/7টাকে নিয়ে যাবো সমান সমানের ওই পাশে। তাহলে 22/7টা সমান সমানের ওই পাশে গেলে কি হবে? উল্টে যাবে, 7/22। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পারলে। এইবার দেখো আমরা কি করব? এইবার এই দশমিকটাকে তুলে দিই। এই দশমিকটাকে তুলে দিলে নিচে কি হবে? 1 আর কত হবে? 2টো শূন্য। আর এই দশমিকটাকে তুলে দিই যদি, তাহলে কি হবে? 1 তারপরে 2টা শূন্য। এইবার আমরা একটা কাজ করি, এখান থেকে আমি এই একটা শূন্য দুটো শূন্য কেটে দেই, এখান থেকে একটা শূন্য দুটো শূন্য কেটে দেই, আর এই একটা শূন্য আর এই একটা শূন্য কেটে দিলাম। ঠিক আছে, এই লাইনটাতে আমাদের এতটুকুই থাক। এইবার আমরা পরের লাইনে কি করব? r² যা আছে তাই লিখে নিচ্ছি সমান সমান। এবার লাইনটাকে আমি ফ্রেশ করে তুলছি। ঠিক আছে,
এবার আমি লিখি যে 431 2, কারণ একটা শূন্য আমি কেটে দিয়েছি। আর নিচে কত আছে? 17 5, মানে 175। ঠিক আছে, ইন্টু কত আছে? ইন্টু আছে 1/4, ইন্টু আছে কত? 7/22। ঠিক আছে, এইবার আমি এটাকে কাটাকাটি করবো। চলো কাটাকাটি করি। তাহলে এটাকে আমি প্রথমে 7 দিয়ে কাটি, 7 অক্ষে 7, আর এটা 7 দিয়ে কাটলে কত হবে? 7 দোকানে 14, 3 পড়ে থাকে, 5 7 35 25। ঠিক আছে, আবার এটাকে যদি আমি 11 দিয়ে কাটি তাহলে কত হবে? 11 দোকানে 22। আর এটাকে যদি আমি 11 দিয়ে ভাগ করি, তোমরা এখানে দেখো কত হবে? 4 3 1 2। এটাকে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 3 11 33। ঠিক আছে, এবার 33-এর থেকে এটা কত হবে? 0। আর এটা কত হবে? 1। এটা হবে 101। তাহলে 9 11 99। আর এখানে কত থাকে? 2 পড়ে থাকে, এই 2 নামাবো, তাহলে কত হবে? 11 দোকানে 22। তাহলে এটা কত হলো? 392। তাহলে এটা আমি কাটবো, কত লিখবো এখানে? 392। ঠিক আছে, এইবারে দেখো আমি কি কাটবো? এই 2টাকে কাটবো, 2 অক্ষে 2। আর এটাকে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে কত হবে? তাহলে 2 দিয়ে আমি এটাকে ভাগ করি, 3 9 2। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 2 অক্ষে 2, 1 9, 9 দোকানে 18। আর এটা হলো 1 2, আর এটা হলো 6 দোকানে 12। তাহলে এটা কত হবে? 196। তাহলে এটা কাটলে কত হবে? 196। ঠিক আছে, এইবার তোমরা দেখো এখানে কি পড়ে আছে। উপরে আছে 196 আর নিচে আছে 25 × 4। ঠিক আছে, এটাকে আমি এইভাবেই রেখে দিচ্ছি। তাহলে কি হবে? r স্কোয়ার সমান সমান 196 বাই এ দেখো 25 × 4 করলে কত? 100। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পারলে। এইবার আমি কি করব? এই r স্কোয়ারটাকে সমান সমানের এই পাশে নিয়ে চলে যাব। তাহলে নিয়ে চলে গেলে এখানে কি পড়ে থাকবে? r। আর এখানে কি পড়ে থাকবে? √ওভার 196/100। এইবার দেখো এখানে, ঠিক আছে, r সমান সমান কত? এখানে আমি লিখে নিচ্ছি এটাকে। r সমান সমান √ওভার 196/100। ঠিক আছে, আশা করি এইবার তোমরা এই জায়গাটা দেখো। এইবার আমি কি করব? 196, আশা করি তোমরা জানো যে 196 কার স্কোয়ার হয়। আমি আগের চ্যাপ্টারের অঙ্কগুলোতে বলেছিলাম যে তোমরা স্কোয়ারগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে। এই দেখো, এইবার যদি তোমাদের স্কোয়ারটা মুখস্থ থাকতো তাহলে 196 তোমরা তখন ঝটপট বলে দিতে পারতে কিসের স্কোয়ার। না হলে তোমাদের বর্গমূল করে আবার বের করতে হবে। ঠিক আছে, তো 196 দেখো কিসের স্কোয়ার? 196 হলো 14 স্কোয়ার। তাহলে আমি এখানে 14 স্কোয়ার লিখে দিচ্ছি। আর 100 কিসের স্কোয়ার? 10 স্কোয়ার। এইবার কি আমরা √ওভার r স্কোয়ার তোলা যায়, এটা হয়তো তোমরা সবাই জানো। তাহলে এখানে আমি কি লিখবো? যে √r স্কোয়ার উঠে গেলে কি থাকবে? 14, আর নিচে কত থাকবে? 10। এইবার কি হবে? r তাহলে কত হবে? এবার তোমরা এখানে দেখো উপরে কত আছে? 14, আর নিচে কত আছে? 10। তাহলে এটাকে যদি আমি দশমিকটাকে উপরে নিয়ে যাই তাহলে কি দশমিকটা কি এক ঘর পরে দশমিক হবে। তাহলে এখানে কত হবে? r সমান সমান 1.4 সেমি। এটা কি বেরোলো? আমার ব্যাসার্ধ বেরোলো। ঠিক আছে, এবার আমাদের কাছে প্রশ্নে কি জানতে চেয়েছে? এবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? এই বৃত্তাকার বলটার ব্যাস কত? ব্যাস। তাহলে আমরা কি জানি? ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এটাকে কি আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে আমরা উত্তরটা একবারে লিখে দেই। উত্তর বলে এখানে যে বলটির ব্যাসার্ধ হলো কি হবে? 1.4 × 2 সমান সমান কত? এখানে দেখো 14 দোকানে কত? 28। তাহলে আমি এখানে কত দেবো? 28 পয়েন্ট এখানে দেবো একটা। তাহলে 2.8 সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে। তারপরেও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি ঝটপট। এবার তাহলে তোমরা 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা আমরা হিসাব করে দেখি। ঠিক আছে, তো শর্টপাট বল, তোমরা স্কুলের যে স্পোর্টস হয় শর্টপাট বল দেখেছো তো, যেটা এই যে কানের এখান থেকে এইভাবে ছড়ে। ঠিক আছে, ওটা হলো শর্টপাট বল। ঠিক আছে, এবার শর্টপাট বলে আমাদের কি বের করতে বলেছে? ওর ভিতরে কত ঘন সেমি লোহা আছে। ঠিক আছে, তো চলো আমরা একবার ছবিটা একবার এঁকে নেই। দেখো শর্টপাট বলটা হলো এইরকম। ঠিক আছে, এবার শর্টপাট বলের ভিতরে কতটা লোহা আছে? লোহা মানে কি? পুরোটাতেই লোহা আছে। ঠিক আছে, পুরোটার ভিতরেই লোহা আছে। তাহলে কি বলটা আমাদের নিরেট, মানে পুরোটাতেই লোহা ভর্তি আছে। ঠিক আছে, এইবার প্রশ্নে বলেছে যার ব্যাসের দৈর্ঘ্য হলো 7 সেমি। প্রশ্নে আমাদের কি বলেছে? ব্যাস। ব্যাস মানে কি? এই যে পুরোটা, এই পুরোটা কত? 7 সেমি। ঠিক আছে, পুরোটা যদি 7 সেমি হয় তাহলে বলটার অর্ধেক কত হবে? মানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে তার অর্ধেক, মানে কত? 7/2। এটা হলো আমাদের ব্যাসার্ধ। এইবার বলেছে যে
বলটিতে কত ঘন সেমি লোহা লেগেছে, মানে কি লোহা মানে পুরোটার ভেতরেই আছে। আর আমি তোমাদের অঙ্কের শুরুতেই কি বলেছিলাম যে ঘন কথাটা যেখানেই থাকবে আমরা কি বের করব, আয়তন বের করব। তাহলে আমরা কি বলটার কি বের করব, আয়তন বের করব। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা করে ফেলি। দেখি তাহলে এখানে লিখি যে বলটির ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো, তাহলে আগে আমরা ব্যাসার্ধটাকে বের করি। ব্যাসার্ধ আর সমান সমান কত দেওয়া আছে, আর সমান সমান 7/2, কারণ কি ব্যাস হলো 7 তার অর্ধেক। এবার এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটা কত হবে 3.5। ঠিক আছে, তোমরা এখানে ভাগ করে দেখো, 7কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 3 দোকানে 6, 1 থাকবে পয়েন্ট আর একটা শূন্য নামাবো, তাহলে কত হবে 5 দোকানে 10, তাহলে কত হলো এই যে 3.5। তাহলে আমি এখানে লিখে দিলাম 3.5। এককটা কি আছে, সেমি, তাহলে আমি এখানে সেমি লিখে দিলাম। এইবার আমি কি বের করবো, বলটার মধ্যে কতটা লোহা আছে সেটা বের করবো, মানে কি আয়তন বের করবো। তাহলে এখানে আমি লিখি যে বলটির আয়তন, ঠিক আছে। এবার দেখো আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউ, তাহলে আমি সূত্রটা আগে লিখে নিই 4/3 পাই আর কিউ। ঠিক আছে, এবার আমি কি করবো, মানগুলো বসিয়ে দিই। চলো 4/3 যা আছে তাই লিখি। পাই মানে কত 22/7, আর মানে কত এই যে 3.5 তার কিউব দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করবো পরের লাইনে, এই যে কিউবটা আছে না এটাকে 3 বার লিখবো। তাহলে চলো আগে লিখি 4/3 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, 3বার কেন লিখলাম, এই যে এখানে কিউব আছে। এবার চলো দশমিকগুলোকে তুলে দিই। ঠিক আছে, দশমিক যদি তুলে দিই তাহলে এটা কত হবে 10, এটা কত হবে 10, আর এটা কত হবে 10। কেন 10 হলো, দশমিকের জন্য একটা 1 আর একটা 0। এইবার তোমরা এখানে দেখো, ঠিক আছে, এখানে আমরা কি করব, এই যে এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, এই জায়গাটা, এই জায়গাটায় আমরা কি করব, এবার কাটাকাটি করব। ঠিক আছে, এই অঙ্কগুলোতে সেরকম কিছুই নেই, শুধু কাটাকাটি, গুণ আর ভাগ, এই তিনটা জিনিস যদি আমরা ভালো করে করতে পারি তাহলে এই যে গোলকের চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাদের এত সোজা লাগবে, তোমাদের একদম জলভাত মনে হবে অঙ্কগুলো। ঠিক আছে, তো কাটাকাটিটা তোমরা কিন্তু খুব ভালো করে বুঝবে আর দেখবে। ঠিক আছে, তো চলো এবার আমরা কাটাকাটি করি। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটা নাহলে তোমাদের ডিস্ট্রাকশন করবে। ঠিক আছে, তাহলে 7 অক্ষে 7, 5 7টা 35। ঠিক আছে, এবার কি 5 অক্ষে 5, 5 দোকানে 10। এইবার আমরা কি করবো, আবার 5 দিয়ে কাটি, 5 দোকানে 10, 5 7টা 35। ঠিক আছে, আবার আমি কাটি এখানে 5 7টা 35, 5 দোকানে 10। ঠিক আছে, এবার 2 অক্ষে 2, 2 দোকানে 4। এবার এই দুইটা কাটি, 2 অক্ষে 2, 2 অক্ষে 2 মানে কত, এটা 1 থাকবে, এখানেও 1 থাকবে। এইবার আর কি কাটা যায়, দেখো 2 অক্ষে 2, 11 দোকানে 22। ঠিক আছে, এইবার তোমরা দেখো নিচে আর কিছু কাটা যায় না, দেখো 3 আছে, 3 দিয়ে 11কেও কাটা যায় না, 7কেও কাটা যায় না, এই 7কেও কাটা যায় না। তাহলে পরে কি থাকবে, নিচে আছে 3 আর উপরে কত আছে 11 ইন্টু 7 ইন্টু 7। তাহলে তোমরা এখানে দেখো, এখানে আমার কি পড়ে আছে 11 ইন্টু 7 ইন্টু 7/3। তাহলে এটাকে চলো গুণ করি, 7 7টা কত হয় 49। 49কে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এখানেও হবে 9 4 কাটা 9 4, তাহলে এটা কত হবে 9, 9 আর 4 যোগ করলে হয় 13, 3 হাতে থাকে 1, এটা হবে 5, এটা গুণ করলে হবে 539। তাহলে আমি এখানে কি লিখবো 3/539। ঠিক আছে, এইবার এতটুকু আসলো, এটাকে আমি আবার মিশ্র ভগ্নাংশে ভাগ করব। তাহলে ভাগ করো, তোমরাও ভাগ করো 539। ঠিক আছে, এটাকে যদি মিশ্র ভগ্নাংশে ভাগ করি তাহলে কত হবে 3 অক্ষে 3, 5-এর থেকে 3 বিয়োগ করলে 2, এটা থাকবে 3, এই যে 3টাকে আমি নামিয়ে নিলাম। ঠিক আছে, এবার কত হলো 23, 3 7টা 21। ঠিক আছে, এবার 23-এর থেকে 21 বাদ দিলে কত হবে 2, এটা এখান থেকে কত 9 নামবে। ঠিক আছে, তারপরে 3 9 27, এখানে কত 2 অবশিষ্ট থাকে। তাহলে এটাকে আমরা কি লিখবো, 2টাকে উপরে লিখবো, 3টাকে নিচে লিখবো। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। এককটা কি হবে, ঘন সেমি। ঠিক আছে, তাহলে এটা আমার ভাগ করে কত বেরোলো 179.2-3 ঘন সেমি। ঠিক আছে, তাহলে এই পরিমাণ লোহা এই বলটার ভিতরে আছে। তাহলে আমরা এখানে উত্তর কি লিখবো, যে বলটিতে 179.2-3 ঘন সেমি লোহা আছে। ঠিক আছে, তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। ঠিক আছে, তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু একটু কাটাকাটিগুলো তোমরা সাবধানে করবে। ঠিক আছে, এই কাটাকাটিগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, আস্তে আস্তে করবে, ধীরে সুস্থ করবে। ঠিক আছে, আর এটাকে আমরা কি করব,
মিশ্র ভগ্নাংশে ভেঙে নেবো। তাহলে এটাই আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে এবার তোমরা 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে, যে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে চলো অঙ্কটাকে আমরা একবার সহজভাবে বুঝে নিই, ঠিক আছে, ছবি এঁকে। ঠিক আছে, তো এখানে তুমি দেখো যে একটা মনে করো জলপূর্ণ বালতি আছে, বা যা খুশি তাই হতে পারে জলপূর্ণ, একদম এমন ভাবে জলপূর্ণ আছে, সম্পূর্ণ একদম জলপূর্ণ। ঠিক আছে, তুমি যদি এখানে একটা সুইও ফেলো তাও 1 ফোঁটা জল পড়বে। তো এইরকম, ঠিক আছে, একটা জলপূর্ণ মনে করো বালতি আছে। এইবার প্রশ্নে দেখো বলেছে যে এখানে একটা গোলক আছে, যার গোলকটার ব্যাসের দৈর্ঘ্য হলো 28। ঠিক আছে, কত, এটা ব্যাসটা হলো 28। এবার প্রশ্ন বলেছে যে এই গোলকটাকে যদি আমি সম্পূর্ণ জলে নিমজ্জিত করি, মানে এখানে ফেলে দেই, এই জলপূর্ণ বালতিটার মধ্যে যদি গোলকটাকে ফেলে দেই, ঠিক আছে, তাহলে এটাও আমার 28 হবে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি ফেলে দিই, তাহলে এখান থেকে কতটা জল বাইরে পড়বে, মানে এখান থেকে তো জলটা একটু বেরোবে, তাহলে কতটা জল এখান থেকে বাইরে পড়বে। ঠিক আছে, তো সেটাই আমাকে বের করতে হবে। তো তোমরা মনে মনে ভাবো, বাড়িতে একটা জলপূর্ণ ভর্তি বালতি নেবে। ঠিক আছে, বালতি নেওয়ার পরে একটা গোলক, একটা বড় কিছু নেবে, নিয়ে বালতিটার মধ্যে ফেলবে, দেখবে ওখান থেকে জল পড়বে। ঠিক আছে, সেই জলের আয়তনটা কত সেটা বের করতে হবে। তো এখানেও আমার সেম, এখানে আমি এই যে গোলকটা আছে, এই গোলকটাকে আমি এখানে ফেলে দিলাম, এই পাত্রটার মধ্যে ফেলে দেওয়ার পরে যে পরিমাণ জল অপসারিত হবে সেটা আমাকে বের করতে হবে, যে কতটা জল অপসারিত হবে। ঠিক আছে, এবার আমরা বুঝবো কি করে যে কতটা জল অপসারিত হবে। ঠিক আছে, এই যে গোলকটা আছে, এই গোলকটা, ঠিক আছে, এই যে 28 সেমি ব্যাস বিশিষ্ট গোলকটা আছে, এই গোলকটার আয়তন যা হবে, ঠিক আছে, সেই পরিমাণই জলই আমার পাত্র থেকে অপসারিত হবে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। মানে গোলকটার আয়তন যেটা হবে সেই পরিমাণ জলই আমাদের পাত্র থেকে মানে বেরিয়ে পড়বে। ঠিক আছে, মানে কোনো বালতি থেকে জল পড়বে। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তাহলে আমরা এখানে কি করব, এই যে এই গোলকটা আছে, 28 সেমি ব্যাস বিশিষ্ট যে গোলকটা আছে, সেই গোলকটার আয়তনটা বের করব। সেই আয়তনটা যা আসবে সেই পরিমাণই জল আমাদের পাত্র থেকে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটাকে আমরা ঝটপট করে ফেলি। এখানে লিখি যে লোহার গোলকটির ব্যাসার্ধ, ব্র্যাকেটে লিখবো আর, বইয়ে ব্যাস কত বলেছে 28, তাহলে আমি কি করবো 28/2 সমান সমান কত 14 সেমি। তাহলে এটা আমার কি ব্যাসার্ধ বেরোলো। এইবার আমি কি করব, ঠিক আছে, এটা আমার তাহলে ব্যাসার্ধ কত আর। ঠিক আছে, এইবার আমি কি করব, এই গোলকটার আয়তন বের করব। তাহলে এখানে লিখি যে লোহার গোলকটির আয়তন। তাহলে তোমরা বলো আয়তনের সূত্রটা কি। এই দেখো আয়তনের সূত্র আমি লিখে রেখেছি 4/3 পাই আর কিউব। তাহলে চলো এখানে লিখে দেই 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এইবার আমি কি করব, 4/3 পাই এর মান কত 22/7, আর এর মান কত 14 তার কিউব। ঠিক আছে, এর পরের লাইনে আমি কি করব, আবার মানটাকে বসাবো 4/3 ইন্টু 22/7 ইন্টু 14। 14 এর মাথায় কিউব আছে, তাহলে 14 কে আমি কয়বার লিখবো 3 বার লিখবো। তাহলে 3 বার লিখে দিলাম। ঠিক আছে, এইবার আমি কি করব, কাটাকাটি করব। দেখো কাটি, 7 অক্ষে 7, 7 দোকানে 14। আর দেখো কাটাকাটি যায়, কাটাকাটি যায় না। দেখো 3 দিয়েও 2 কেও কাটা যায় না, 14 কেও কাটা যায় না, 22 কেও কাটা যায় না, 4 কেও কাটা যায় না। তাহলে এখানে কি পড়ে আছে, যেটা পড়ে আছে এটা আমি একবার লিখে নেই। তাহলে 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14। তাহলে এগুলাকে আমার গুণ করতে হবে। তো 14 ইন্টু 14 কত হয় 196। ঠিক আছে, আর 22 কে 4 দিয়ে গুণ করলে হয় 88। তো এটাকে আমি গুণ করে নিচ্ছি ফার্স্টে, তোমরা দেখো। ঠিক আছে, ভুল হলে আমাকে জানাবে কিন্তু। 6 এটা 48, 48 এর 8 হাতে থাকে 4। ঠিক আছে, তারপরে 8 9 72, 72 আর 4 হলো 76, 76 এর 6 হাতে থাকে 7, 8 অক্ষে 8, 8 আর 7 যোগ করলে হয় 15। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। তাহলে এইবার এখানে গুণ চিহ্ন দেবো। এবার দেখো এখানে আবার 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাই লিখবো 8 6 5 1। তাহলে কত হবে 8, 8 আর 6 যোগ করলে কত হয় 14, 14 4 হাতে থাকে 1, 6 আর 5 যোগ করলে 11, 11 আর হাতে থাকে 12। ঠিক আছে, আর 5 একে 6 হাতে রেখে 7, এটা হবে 1। তাহলে এখানে কত হলো 17 24 8। এইবার দেখো এখানে 2 পড়ে আছে, এবার এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে 8 দোকানে 16, 16 6 হাতে থাকে 1, 4 দোকানে 8 একে 9, 2 দোকানে 4, 7 দোকানে 14, 4 হাতে থাকে হলো 1, 2 অক্ষে 2 একে 3। তাহলে কত হবে 34,496। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দেই যে 34,496/3। তাহলে এইবার আমি কি করব,
তাহলে এইবার আমি কি করবো, এটাকে আবার মিশ্র ভগ্নাংশ করবো। তাহলে এখানে ভাগ করে দিই আবার 34,496। তাহলে এটা কত হবে, 3 অক্ষে 3, কত নামবে এখান থেকে 4 নামবে, আবার 3 অক্ষে 3, ঠিক আছে, আবার 1 নামবে এখান থেকে, আবার 4 নামবে, ঠিক আছে। তাহলে কত হবে 3 4 12, ঠিক আছে। এখান থেকে কত নামবে, আবার 2 নামবে, তাহলে এখান থেকে আবার কি 9 নামবে, 3 9 27, ঠিক আছে। আবার এখান থেকে কত 2 নামবে, আবার এখান থেকে কত 6 নামবে, তাহলে কত হবে 3 8 24, তাহলে কত এখানে 2 নামবে, তাহলে এটা কত হবে 2/3, ঠিক আছে। ঘন সেমি। এককটা কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তাহলে এখানে আবার কত হলো, 11,498, 2 × 3 ঘন সেমি। তাহলে উত্তর কি হবে, এই যে এইটা আসলো, এই ঘন সেমি অ্যান্সারটা এলো, তাহলে এই পরিমাণ জলই আমার অপসারিত হবে। তাহলে উত্তরটা আমি লিখব যে গোলকটিকে জলে অপসারিত করলে 11,498 ঘন সেমি জল পড়বে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তো তোমরা লিখবে। দেখো অঙ্কটাতে কিন্তু কিচ্ছু নেই, শুধু ভাগটা আর গুণটা, এই দুটো কিন্তু আমাদের ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। গোলকের অঙ্কগুলোতে আমি আগেও বলেছি কিচ্ছু নেই, একদম সোজা সূত্র বসিয়ে শুধু অঙ্কগুলোকে করতে হবে। কিন্তু কাটাকাটি, গুণ আর ভাগ, এই 3টা জিনিসই হলো একদম গুরুত্বপূর্ণ জিনিস। এই 3টা কিন্তু করতেই হবে, এগুলো কিন্তু ভুল করবে না। তোমরা আস্তে আস্তে বুঝে বুঝে একা একা করবে, ঠিক আছে। অসুবিধা হলে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা পরের অঙ্কটা করে ফেলি। তাহলে চলো এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করে ফেলি ঝটপট, ঠিক আছে। তো 5-এর অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো তোমরা কিন্তু বইয়ের মধ্যে এটাকে স্টার বা বিবিআই লিখে রাখতে পারো, ঠিক আছে। স্টার মার্ক দিয়ে দাও বা বিবিআই তোমরা 5 নাম্বার অঙ্কটার গায়ে লিখে রাখো, ঠিক আছে। তাহলে চলো অঙ্কটা আমরা করি। দেখো কি বলেছে, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলানোর সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো, ঠিক আছে। তো বলেছে দেখো একটা গোলাকার বেলুন, ঠিক আছে, একটা গোলাকার বেলুন, এটার ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 7 সেমি, ঠিক আছে। আর বেলুনটাকে ফোলানোর পরে বেলুনটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হলো 21 সেমি। তো এটা তো আমরা জানি, যখন বেলুনকে আমরা ফোলাবো তখন বেলুনের কি ব্যাসার্ধটাও আমাদের বড় হয়ে যাবে, কারণ কি বেলুনটা তো ফুলে বড় হয়ে যায়, কারণ কি বেলুনের ভিতরে গ্যাস থাকে। তাহলে আমাদের কাছে কি জানতে চেয়েছে, যে এই যে যখন বেলুনটা ফোলানো ছিল না তখন তার ব্যাসার্ধ ছিল 7 সেমি, আর যখন ফোলানো হলো তখন তার ব্যাসার্ধ কত হলো 21 সেমি। এবার এই যে পূর্বের বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল আর বর্তমান যে ফোলানো অবস্থায় বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল, এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে, ঠিক। তাহলে চলো অঙ্কটাকে আমরা এইভাবে লিখি, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি, এটা 4πr²। তাহলে 4 আমি যা আছে তাই লিখছি, পাই মানে কত 22/7, আর ইন্টু আর মানে কত 7, তাহলে এটা কি হবে 7-এর স্কোয়ার হবে, ঠিক আছে। পরের লাইনে কি করব, 4 × 22/7 ইন্টু 7 মানে কত 2/7 লিখবো, তাহলে 2/7 লিখলাম। তাহলে একটা 7 কেটে দিলাম, তাহলে এখানে কি থাকবে 4 × 22 × 7, ঠিক আছে। এটাকে এইভাবেই রেখি, এককটা কি হবে বর্গ সেমি, ঠিক আছে। এবার আমরা কি করব, যে 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যে ফোলা বেলুনটা আছে তার সমগ্র তলের ক্ষেত্রফল লিখবো। তাহলে এখানে লিখি 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বেলুনের সমগ্র তলে ক্ষেত্রফল, তাহলে কত হবে 4πr², ঠিক আছে। আচ্ছা এটাকে একটা কাজ করে নিই আমি, এই ছোটটাকে ছোট হাতের আর ধরে নেই আর বড়টাকে বড় হাতের আর ধরে নিই, তাহলে এখানে আমি কি বড় হাতের আর দিয়ে দিই, ঠিক আছে। এইবার তাহলে কি হবে 4 × 22/7 ইন্টু আর মানে কত 21, তাহলে আমি কি লিখবো এখানে 21-এর স্কোয়ার। তাহলে এইবার কি হবে 4 × 22/7 ইন্টু 21টা স্কোয়ার আছে, তাহলে কত 2 বার লিখবো 21 × 21, ঠিক আছে। এইবার কি করবো 7 দিয়ে কাটবো, 3 × 7 = 21, তাহলে এখানে পড়ে কি থাকে 4 × 22 × 3 × 21, এটা পড়ে থাকে। এককটা কি হবে
বর্গ সেম। ঠিক আছে, তাহলে আমি দুটা বেলুনেরই সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি বের করতে বলেছে, যে এই দুটা বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলটা আমি পেয়ে গেলাম। এবার আমি কি লিখবো, যে উত্তর লিখবো, এখানে ডাইরেক্ট লিখে দিই। ঠিক আছে, উত্তর কি লিখবো, যে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো। ঠিক আছে, অনুপাত কি হবে, প্রথমে আমি তাহলে এই যে এটাকে তুলে নিই, তাহলে কি হবে 4 ইন্টু 22 ইন্টু 7। এবার অনুপাতের চিহ্ন কি ইস্টু, এখানে আমি ইস্টু দিয়ে দিলাম। এবার কি পরেরটা, মানে বেলুনটা ফোলানোর পরে কি এই যে এটা এসছে, তাহলে এবার আমি কি এটাকে লিখবো, তাহলে এখানে লিখে দিই 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21। ঠিক আছে, এইবার তাহলে কি হবে, এবার আমি কি কাটাকাটি করব। দেখো এই পাশে আর এই পাশে কাটাকাটি যায়, তাহলে এই 4 আর এই 4 কেটে দিলাম। ঠিক আছে, আর এখানে দেখো এই 22 আর এই 22 কেটে দিলাম। ঠিক আছে, এইবার কি পড়ে থাকে দেখো, আমি এখানে এই পাশে 7 পড়ে আছে, এই পাশে 21 কে যদি 3 দিয়ে গুণ করি, 3 অক্ষে 3, 3 দোকানে 6, 63। দেখো আবার কাটা যায়, 7 অক্ষে 7, 7 নং 63। তাহলে এটা কত হবে 1:9। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে বেলুনটির পূর্ব ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9। এইভাবে তোমরা লিখে দেবে একবার উত্তরে। ঠিক আছে, দেখো তোমরা অঙ্কগুলো একদমই কিন্তু ছোট আর সহজভাবে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তারপরেও 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো তোমাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ঠিক আছে, আর এই অঙ্কগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে, তাহলে একটা করে কি করবে, লাইক করবে, কমেন্টে একটা ডান লিখে দেবে, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। ঠিক আছে, আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, কারণ কি এর পরের দিন আমরা অর্ধগোলকের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, যেমন 6-এর দাগের, 7-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই বেশি, সেই অঙ্কগুলো কিন্তু আমরা পরের দিন করব। ঠিক আছে, তো আজকের জন্য আমাদের ক্লাসটা এখানেই শেষ। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের জন্য চলো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে আমার পরের ক্লাসে দেখা হচ্ছে।